সেনাপ্রধান এবং ডিজিডিজিএফআই চিফ প্রসিকিউটরকে হুমকি দেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট এখন জেলখানা। সেনাপ্রধান এবং ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি দামকি দিয়েছেন। সেনাপ্রধান এবং ওই যে 56 জন জেনারেলরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাখোশ হয়েছে। কোথাকার কোন ছোকরা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দুজন দেখে চিফ প্রসিকিউটরকে রীতিমতো ঠান্ডা করে। I do not know if it was more than once. But একটা ঘটনা মধ্যে আমরা রীতিমতো তাদের থ্রেট করা উচিত যে অফিসাররা যদি প্রয়োজন হয় তারা ডকুমেন্টে থাকবে, তাদেরকে করতে হবে, এসি গাড়িতে করে তাদেরকে স্টেটমেন্ট দিতে নেওয়া হবে, বিচার শেষ হলে তারপরে তাদেরকে ফাঁসির কাছে একবারে আমি হ্যান্ডওভার করব। দর্শক, শুরুতে ভিডিওটি দেখলেন। সেনাপ্রধান এবং ডিজিডিজিএফআই চিফ প্রসিকিউটরকে হুমকি দেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট এখন জেলখানা। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। কেন হুমকি দেন? এই যে আইসিটি, ক্যাঙ্গারু কোড আইসিটির গ্রেপ্তারি পরোয়ানা সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটি চাইছিল এই সেনা কর্মকর্তাদের আইসিটি হেফাজত, বা যেহেতু এটা ক্যান্টনমেন্টের বাইরের সিভিল কোর্ট, সিভিল আইন শৃঙ্খলা প্রশাসনের হাতে এই কর্মকর্তাদেরকে নেবেন, কিন্তু ক্যান্টনমেন্ট রাজি নয়। যার দরুন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ক্যান্টনমেন্টকেও এখন জেলখানা ঘোষণা করা হয়েছে। আমি 2 দিন আগে একটি ভিডিও করেছিলাম যে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করবে কে? পুলিশই তো নেই। সিভিল কোর্টের বিচারের আসামিদের তো পুলিশের গ্রেপ্তার করতে হবে। পুলিশকেই তো আর্মি পাহারা দিয়ে রাখে, সেই পুলিশ আর্মিকে গ্রেপ্তার করবে? বিষয়টা রীতিমতো হাস্যকর। আপনারা ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন দেখেছেন, ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরছে প্রজ্ঞাপনটি। এটি গতকাল রোববার জারি করা হলো, আজকে সোমবার এটি মানুষ জানতে পেরেছে, গণমাধ্যমে এসছে। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার 12 অক্টোবর প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541 এর ক্ষমতা বলে এবং দ্য প্রিজন্স অ্যাক্ট 1894 9 অফ 1894 এর ধারা 3B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আদেশে আরো বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। আবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে চন্দন নন্দী একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। চন্দনদা কি বলছেন? চন্দনদা বলছেন যে ঢাকা সেনানিবাসের অফিসার মেসের জন্য কাটাতার যুক্ত বেড়া, যেখানে 24 জন আইসিটি চার্জ সেনা অফিসারকে রাখা হবে। অর্থাৎ আইসিটিতে অভিযুক্ত যে 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদেরকে রাখা হবে। এবং চন্দনদার প্রতিবেদনটি অনুসন্ধানী প্রতিবেদন এবং ছবি সহ, এই প্রতিবেদনের ছবি সহ দেখা গেছে যে তার কাটার বেড়া দিয়ে কাজ করছে, এমনটা সেই ছবিতে আমরা দেখছি, যে ছবি দেখা যাচ্ছে। এবং কারা কর্তৃপক্ষ আজকে সেখানে ভিজিট করেছেন। পুলিশের লোকজনও আজকে ভিজিট করেছেন ক্যান্টনমেন্টে কিছু কাগজপত্র বা নথিপত্রের জন্য। আইসিটি প্রাণান্বিত করা চাইছিল যে তাদের হেফাজতে নেবে আসামিদেরকে, অর্থাৎ তাদের শৃঙ্খলা বাহিনী পুলিশের হেফাজতে নেবে, কিন্তু পারল না। আপনি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য শুনলেন। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এই যে বর্তমান বন্দোবস্তের পক্ষের মানুষ,
তিনি ক্যান্টনমেন্টে কিন্তু অবাঞ্ছিত ঘোষিত। এই নয়া বন্দোবস্তকালে ইউনিট সরকারের আমলে তিনি একটি রাজনৈতিক দলও ওপেন করেছিলেন। জন্ম মৃত্যু ঘটেছে সেই রাজনৈতিক দলটির। তিনি তীব্র ভাষায় বললেন, শুনলেন যে তাদেরকে সেনা হেফাজতে রাখা হবে। তিনি বিস্তারিত সাক্ষাৎকারে আরো বলেছেন যে তিনি এই গ্রেপ্তার এটাকে গ্রেপ্তার বলছেন না, তারা ক্যান্টনমেন্টে থাকবেন, এসি গাড়িতে তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হবে, আবার তাদেরকে এসি গাড়িতে ক্যান্টনমেন্টে নেওয়া হবে। অর্থাৎ এটি বিচার, এই যে আইসিটির বিচারের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটি স্বাভাবিক প্রক্রিয়া নয়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও বলবো, স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকুন, দেখুন খেলা চলছে, টেস্ট ম্যাচ। আজকের টি-20 নয়, ওডিআই একটু পুরনো হয়ে গেছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার শাসনামলে গুম কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং গুম করে এনে নির্যাতনের অভিযোগে যে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যার পরিপ্রেক্ষিতে 15 জন সেনা কর্মকর্তাকে এখন সেনা হেফাজতে রাখা হয়েছে। তাদের ভবিষ্যৎ কি হবে, সেনাবাহিনীর ভেতর থেকে কি করে সেনা কর্মকর্তারা সেফ এক্সিট পেলেন বা পালিয়ে যেতে পারলেন, যাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে ধারণা করা হচ্ছিল 2024 আগস্টের পর থেকে, এই প্রশ্নগুলো সেনা সদরের ভেতরে বাইরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কতটা পর্যদস্ত করে ফেলেছে এবং তার চারপাশে অবিশ্বাস, শঙ্কা, সন্দেহের যে বাতাবরণ তৈরি হয়েছে, সেটা কোন ধরনের এক রকমের নিরাপত্তাহীনতা এবং আশঙ্কা তৈরি করছে তার ভেতরে, তার প্রমাণ হিসেবে দেখা যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই সিদ্ধান্ত যে সৌদি আরব যাবার যে কথা ছিল তার 14 তারিখে, সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে এবং একটি সুযোগের ব্যবস্থা করতে, সেই সফরটি যে তিনি বাতিল করতে যাচ্ছেন বা বাতিল করেছেন বলে শোনা যাচ্ছে, মানে তিনি সৌদি আরব যাচ্ছেন না, সেটাকে এর একটা নজির হিসেবে দেখা যেতে পারে। অনেকেই বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও এক রকমের নজরদারির ভেতরে আছেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।